সাক্ষ্য আইনের অতি গুরুত্বপূর্ণ 9 ধারা, 10 ধারা এবং 11 ধারা। সাক্ষ্য আইনের সিস্টেমটা এখানে যে এই 16 ধারা পর্যন্ত অল্প অল্প আপনাদের পড়তে হবে, কারণ এই বিষয়গুলো বারবার পড়তে হবে এবং বারবার আপনাকে মনে রাখতে হবে। যথারীতি আমরা 9 থেকে 11 পর্যন্ত আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু কষ্ট করে পিছনের পড়াগুলো একটু রিভিশন দেব। আর মনে রাখবেন, আইন পড়ার ক্ষেত্রে রিভিশনের কিন্তু কোনো বিকল্প নাই। বুঝা গেছে? রিভিশনের কোনো বিকল্প নাই। আপনি প্রচুর পরিমাণে রিভিশন দিবেন, ঘন ঘন রিভিশন দিবেন, কারণ আপনার এই মেমোরিতে কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে হয় না। যে কোনো কিছুই আমরা খুব সহজে ভুলে যাই, এবং যত বেশি আপনার বয়স বাড়বে আপনি দিন দিন বলতে থাকবেন বেশি। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন, এটি 1872 সালের একটি আইন। সাক্ষ্য আইন এক ধারায় রয়েছে, এটার শিরোনাম, এটা কার্যকর সীমা এবং এটার প্রবর্তন, এবং 2 ধারাটি বাতিল। 3 ধারাতে কতিপয় সংজ্ঞা নিয়ে আলোচনা করা হয়েছে। সংজ্ঞার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ছিল বিষয়, প্রাসঙ্গিক বিষয়, বিচার্য বিষয়, তারপর দলিল, তারপর ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, তারপর সাক্ষ্য, তারপর আপনার হচ্ছে মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফিজিক্যাল সাক্ষ্য, 3 প্রকার আমরা আলোচনা করছি। তারপর প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, এই বিষয়গুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এরপর 4 দ্বারা আমরা পড়ছি, যেখানে রয়েছে বিজ্ঞ আদালত অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। 3টা সিদ্ধান্ত এবং 2 ধরনের অনুমান। প্রথম 2টা হচ্ছে খণ্ডনীয় এবং শেষেরটা হচ্ছে অখণ্ডনীয়। 5 দ্বারাই আমরা পড়ছি বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় যেটা আছে, শুধুমাত্র এই 2 বিষয়েই সাক্ষ্য দেওয়া যাবে, অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। 6 দ্বারাই আমরা পড়ছি যে সমস্ত বিষয় একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা। এটা বিস্তারিত ঘটনা আমরা দিছি, পিলখানার ঘটনা, তারপর আমাদের যে পুলিশ কর্মবিরতি ছিল সেগুলোর ঘটনা দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। যারা এগুলো মিস করছেন তারা অ্যাপস থেকে আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়াল ক্লাস আছে এবং পূর্বের ডিজিটাল যে আমাদের ক্লাসসমূহের জুম ক্লাসের অডিও রেকর্ডিং আছে সেটা শুনতে পারবেন, এবং জুম ক্লাসের ভিডিও যদি দেখতে চান সেটাও আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। তারপর 7 ধারায় রয়েছে যে সমস্ত বিষয় বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ, পরিণাম এবং সংগঠনের সুযোগ সৃষ্টি করে সেগুলো বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হয়। ধারা 8-এ আমরা পড়ছি আপনার বিচার্য ঘটনার বা প্রাসঙ্গিক ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি বা পূর্ববর্তী ও পরবর্তী আচরণ যেগুলো থাকবে এগুলো বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হয়। এগুলো বিজ্ঞ আদালতে কি প্রাসঙ্গিক হয়? প্রাসঙ্গিক মানেটা কি আমি একটু যদি সংক্ষিপ্তভাবে বলি, যারা ভুলে গেছেন তাদের জন্য মনে করাই দেই যে প্রাসঙ্গিক মানে হচ্ছে যেটা আদালতের সামনে আপনি বলতে পারেন, আদালতের সামনে আপনি উপস্থাপন করতে পারেন, তার মানে এটার একটা গ্রহণযোগ্যতা আছে। এখন ঠিক কতটুকু গ্রহণ করবে, আদতে গ্রহণ করবে কি না, এটা ডিপেন্ড করে বিচারকের উপরে। দেখবেন সাক্ষ্য আইনের 136 দ্বারা সম্ভবত ওইখানে বলা আছে যে আমাদের বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। আপনার কাজ হচ্ছে উপস্থাপন করা। আপনি যেটা উপস্থাপন করতে পারেন, বলতে পারেন, এটা হচ্ছে প্রাসঙ্গিক। যেটা আপনি উপস্থাপন করতে পারেন না, বলতে পারেন না, এটা হচ্ছে কি অপ্রাসঙ্গিক। ক্লিয়ার? কারণ আদালতের কাছে এত সময় নাই আপনার আজাইরা আলাপ শোনার, আজাইরা জিনিস দেখার, এগুলো সময় নাই। আদালতের সময় অনেক মূল্যবান, তারা চায় যে যেটুকু জিস্ট, যেটুকু মূল্যবান, যেটুকু অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যেন আমার সামনে আসে। বাড়তি বিষয় আমার জানার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকুই কেবল আদালত চাই। এটাই হচ্ছে প্রাসঙ্গিক এবং বিচার্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। এবার আমরা চলে আসি আজকের আলোচ্য বিষয়বস্তুতে। আজকের আলোচ্য বিষয়বস্তু কয়টা ধারা? মাত্র 3টা ধারা। সাক্ষ্য আইনের 9 ধারা, 10 ধারা এবং কি 11 ধারা। এর ভিতর দেখেন সবগুলোই কিন্তু আমরা পারি, কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করি তাহলে পারি না। নাহলে কিন্তু আপনি কিন্তু একা একা পারেন। যদি আমি আপনাকে এখন জিজ্ঞেস করি ক্লাসে একটু বলেন, আপনি বলতে পারবেন না। যদি বলা হয় 11 ধারায় কি, চোখ বন্ধ করে যে কেউ বলবেন এলি ভাই। শুধু কি এলি ভাই? ভিডিও টিউটোরিয়াল ক্লাস আপনারা দেখছেন? দেখছেন আপনাদের অ্যাপসে থেকে যে দেওয়া আছে ভিডিও টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়ালে স্পষ্ট ক্লিয়ার ভাবে ওইখানে আমি ব্যক্ত করছি যে সাক্ষ্য আইনের 11 ধারায় 2টা সূত্র আছে। কয়টা সূত্র আছে? 2টা সূত্র, 2টা নীতিমালা আছে। এই 2টা নীতিমালার আলোকে কিন্তু আপনাকে পড়তে হবে। যদি ওই 2টা বুঝতে পারেন তাহলে আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর যারা একটু কম চাপ নিতে চান, শুধুমাত্র মুখস্থ করে রাখতে চান, আপনি এত কিছু বুঝতে চান না, কমন পড়লে খালি লিখবেন, এই ধরনের পরীক্ষার্থী যারা, তারা শুধুমাত্র লিখতে পারেন আপনার 11 ধারা মানে এলিবাই, আসামির অজুহাত, খালি এইটুকুর ভিতরে আপনার জ্ঞানটা সীমাবদ্ধ থাকবে। আর আপনি
একটু বিস্তারিত প্রশ্ন হলে আর আপনি 11 ধারা থেকে উত্তর দিতে পারবেন না। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না, আছে না যে অনেকের প্রস্তুতি আপনার ওইভাবে আপনি পারবেন না, বাট আপনি কম পড়বেন। এই ক্ষেত্রে আপনার সাজেশন হচ্ছে 11 ধারা। 11 ধারা আপনি এলিবাই বা আসামির অজুহাত এই জিনিসটা মনে রাখবেন, তাহলে আপনি 11 ধারা বুঝে যাবেন। 10 ধারা যদি হয় খালি ষড়যন্ত্র মনে রাখেন, ষড়যন্ত্রকারীর বক্তব্য বা কাজ মানে কথা বা কাজ আর কি আদালতে প্রাসঙ্গিক হবে, ধারা 10। আর আপনি আদালতের সামনে দাঁড়ায়া যত কিছুই ব্যাখ্যা দিতে চান, এই ব্যাখ্যা দেওয়ার জন্য যা যা নিয়ে আসবেন সামনে, যা যা বলবেন, যা যা দেখাবেন, যা যা উপস্থাপন করবেন, এটা হচ্ছে 9 ধারা। বিচার্য ঘটনার বা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি যা কিছু করবেন বা যা কিছু আপনি দেখাবেন, যা কিছু উপস্থাপন করবেন, এগুলো আদালতে প্রাসঙ্গিক। শেষ না ক্লাস? আর পড়া লাগবে? তাহলে আজকে আমরা রেস্ট করি নাকি, শেষ করে দিই। উদাহরণ আসতে পারে পরীক্ষায়, কি ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়? আপনার উদাহরণ থাকবে, সাক্ষ্য আইনের আলোকে ব্যক্ত করুন, বা একটা ঘটনা দেওয়া থাকলো যে এটি সাক্ষ্য আইনের আলোকে ব্যক্ত করুন। তখন আপনি কিভাবে বুঝবেন এটা কোন ধারার ভিতরে পড়ে? সূত্রগুলো যদি আপনি জানেন, একটা জিনিস আপনি অনেক জায়গায় কিন্তু আপনার আলোচনা করতে পারবেন। কিরকম? আমরা যদি 9 ধারাটার দিকে খেয়াল করি, এখানে কিন্তু বলতেছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনের জন্য আবশ্যকীয় ঘটনা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। এই লাস্টে যে বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক, এই কথাটা কিন্তু এখানে কমন দেখে আমি কিন্তু লিখি নাই। আমরা 55 ধারায় যাই পড়বো সবকিছুই কি বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক হবে। বোঝা গেছে? তো এখানে বিষয়ে বলা আছে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য। মূলত এই এখানে প্রাসঙ্গিক ঘটনার সাথে আপনার বিচার্য বিষয়টাও কিন্তু যুক্ত হবে। হয়তোবা যারা বই লিখছে তারা বিচার্য ঘটনাটা এখানে ইনক্লুড করে নাই, কিন্তু এখানে বিচার্য এবং প্রাসঙ্গিক দুইটা বিষয়ই আসবে। অর্থাৎ যে জিনিসটা নিয়ে বিচার হচ্ছে, বিচার্য ঘটনা মনে আছে আপনাদের কাকে বলে? কে বলতে পারবেন বিচার্য ঘটনা? আমি ঠিক যেভাবে বলছিলাম এভাবে বলতে হবে, কোনো ধারা টারা বলা লাগবে না, জাস্ট খালি একটু বলবেন বিচার্য বিষয়টা কি, কে বলতে পারবেন? মুমিনুল ইসলাম বলেন, একদম শর্টকাটে দ্রুত বলেন। তার বিচার্য বিষয় মানে যে বিষয়টা নিয়ে আদালত বা ম্যাজিস্ট্রেট বিচার করে স্যার, সেটাই বিচার্য বিষয়। ওকে, আরেকটু বলছিলাম মনে হয় আমি, সাদ্দাম হোসেন প্লিজ দ্রুত। তো বিষয়টা স্যার বিতর্ক রয়েছে স্যার, যে বিষয়টা নিয়ে বিতর্ক আছে স্যার। হ্যাঁ, তার মানে এক পক্ষ দাবি করতেছে আরেক পক্ষ মানে না, এরকম। সঠিক স্যার, সঠিক, মানে দুই। হ্যাঁ সঠিক, আমরা পেয়ে গেছি। ধন্যবাদ রুবেল হোসেন। তারপর আর যারা যারা জাহিদ হাসান, ওপ্পো আর কে কে হাত তুলছেন, অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য সবাইকে সুযোগ দিতে পারলাম না, ধরে নিলাম সবারটাই সঠিক উত্তর। মোমিনুলকেও ধন্যবাদ। তাহলে আমরা বুঝে গেছি যে বিচার্য বিষয়টা কি। তাহলে এই যে বিচার্য বিষয়টা, এটা আদালতের সামনে আপনি ব্যাখ্যা না করলে আদালত বুঝতে পারবে। সাদ্দাম হোসেন বলেন, আপনি যদি বিচার্য ঘটনাটা আপনি কি বিচার চান, আপনি আদালতের সামনে বলবেন না বুঝাইয়া বিচারককে? অবশ্যই স্যার, আমি যারা বিচার চাবো মানে আমার পক্ষে তো আমি বুঝিয়ে বলবো স্যার, অবশ্যই। মনে করেন আপনারে মারধর করে টাকা পয়সা আমরা নিছি গা, তো আদালতের সামনে আপনি তো বিচারক, বিচারকের সামনে আপনি বলবেন না? বলবেন কি না? হ্যাঁ অবশ্যই বলবো স্যার, মানে এটাই তো ব্যাখ্যা করতে হবে, এবার টাকা যেভাবে নিছে শুধু এইটুকুই ব্যাখ্যা করতে হবে, এখন অন্য ধরেন কিছু না। এই বিচার্য বিষয়ের ক্ষেত্রে ব্যাখ্যার জন্য আদালতে পুলিশে একটা রিপোর্ট দিতে পারে, কিন্তু চার্জশিট দিতে পারে যদি থানায় মামলা করে থাকেন, নাকি? জি স্যার। আচ্ছা, চার্জশিট কোন ধরনের দলিল, সরকারি না বেসরকারি? সরকারি দলিল স্যার। সরকারি দলিল। দেখেন তাহলে কিন্তু 74-এ চলে গেল, এটার এটার 974, 974 হবে স্যার, এখানে 9/74। নো, আমি আগে বলি শোনেন। সরকারি দলিল হিসাবে 74 আসতেছে, তাহলে 9টা কিভাবে আসে এটা আমাদের একটু দেখার বিষয়, তাই না? ন- 9টা আসে হচ্ছে এই চার্জশিটটা আমি কি কাজে ব্যবহার করতেছি। যখন আমি চার্জশিটটা একজন অভিযোগকারীর অভিযোগ তদন্ত শেষে কি পাইলাম এটা বর্ণনা করতেছি চার্জশিটের মাধ্যমে, তখন চার্জশিটটা এই 9 ধারায় প্রাসঙ্গিক, নাকি? জি স্যার, জি স্যার, এটা এটা ব্যাখ্যার জন্য পাসিং হচ্ছে স্যার, ব্যাখ্যা ওকে, হিসেবে। মাইনে নিলাম। আচ্ছা, এইটা যখন চার্জশিটটা লিখছে তখন ওই দারোগা কি চাকরিতে বহাল ছিলেন নাকি বাড়িতে অবসরে ছিলেন? চাকরিতে ছিলেন স্যার। তাহলে অন ডিউটি অফিসার যখন কোনো সরকারি দলিল লিখে, এটা আদালতে প্রাসঙ্গিক হয় কিভাবে, কয় ধারায়? এটা 74 ধারা অনুযায়ী স্যার। নো, 35। 35, 35 স্যার, সরি স্যার, 35। তাহলে এখন বুঝছেন যে একটা জিনিস আমি 3 জায়গা থেকে ব্যাখ্যা করতে পারতেছি সাক্ষ্য আইনে, জি স্যার, তাই জি কিনা? স্যার, জি তাহলে স্যার, জি স্যার। তাহলে একটা চার্জশিট যখন আদালতকে আমি বুঝাচ্ছি যে স্যার এই যে বাদীর সাথে এই ঘটনা ঘটছে, যখন চার্জশিটটা আমি পড়লাম বিচারক হিসেবে আমি প্রাসঙ্গিক বা বিচার্য ঘটনার একটা ব্যাখ্যা পাইলাম 9 ধারায়। কে লিখছে এটা? দারোগা সাহেব, অমুক থানার দারোগা, ওকে, অন ডিউটি অফিসার, 35 ধারায়, মাইনে নিলাম।
এই চার্জশিট যদি পাবলিকে আপনার আপনার বাপে যদি লিখে দেয়, সাদ্দাম হোসেনের বাপে যদি চার্জশিট লিখে দেয়, আদালতে গ্রহণযোগ্য হবে সাদ্দাম? আপনার আব্বা যদি চার্জশিট লিখে দেয়? হবে না স্যার, হবে না স্যার। হবে না। সরকার, তার মানে সরকারি কর্মচারী কর্তৃক এটা লিখে দিচ্ছে, তার মানে 35 এটা প্রাসঙ্গিক। হ্যাঁ এবার 35%। এটার মূল্য আছে কি নাই, এটা কোন ধরনের দলিল, এইটার যদি বৈশিষ্ট্য বোঝায় তাহলে সেটা কি? সরকারি দলিল 74 ধারার মধ্যে সরকারি দলিল হচ্ছে। সরকারি দলিল। এই হইলো আমাদের একটা জিনিস সাক্ষ্য আইনের ভিন্ন ভিন্ন স্থান থেকে কিন্তু ব্যাখ্যা করা যায়। এখন দেখবেন যারা মুখস্থ করবেন তারা ঠিকই লিখবেন আপনার অভিযোগপত্র 9-35-74, কিন্তু আপনি জানলেন না 9-35-74 আপনি কি জন্য লিখলেন, 9-35-74 আপনি কি জন্য লিখলেন। একটু সামনের দিকে আগাই। তাহলে এখন এরকম যদি আমরা আরো কিছু বলি, মনে করেন একজন ব্যক্তি সাক্ষীরে আমরা ডেকে আনলাম, সাক্ষীরে আদালতে আপনার আইনজীবী জিজ্ঞেস করবে কি করবে না, ভৈরব রেলওয়ে বলেন। আপনি একজন সাক্ষীকে ডেকে আনছেন, আপনার সাক্ষীকে আপনার আইনজীবী জিজ্ঞাসাবাদ করবে কি না? জিজ্ঞেস করবে না? করবে স্যার। আপনি আপনার আইনজীবী জিজ্ঞেস করার পরে আপনার বিরুদ্ধ পক্ষের আইনজীবী তাকে জেরা করবে কি করবে না? করবে স্যার। করবে। অতএব আপনি যখন আপনার সাক্ষীকে ডাইকে না জিজ্ঞাসাবাদ করতেছেন, তিনি কিন্তু হয় বিচার্য ঘটনা সম্পর্কে জানে অথবা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে জানে, এছাড়া কি তিনি সাক্ষ্য দিতে পারবে? না স্যার। পারবে না। তাহলে তখন তিনি একটা ঘটনার তাকে জিজ্ঞেস করবে আপনি কি ঘটনার বিষয়ে জানেন কি জানেন না, তিনি বলবেন হ্যাঁ বা না, তারপর তিনি চলে যাবেন নাকি না আর কিছু বলবেন? আর কিছু বলবে না স্যার। আর কি কই বলবে না, হ্যাঁ বা না বললে চলে যাবে। না, না জানলে তো স্যার বলবে না স্যার। মনে করেন সে তো বলতেছে আপনি কি ঘটনার বিষয়ে জানেন, হ্যাঁ বলবে হ্যাঁ, তারপর কি বলবেন যে জিজ্ঞাসাবাদ শেষ আপনি চলে যান নাকি? না না না, তবে ঘটনা জিজ্ঞেস করবে যে ঘটনা কি, ঘটনা এইবার সম্পর্কে জিজ্ঞেস করবে। এবার এবার আপনি পয়েন্টে আসেন। তাহলে আপনার স্যার, সাক্ষী এবার পুরো ঘটনা খুইলা বলবে নাকি বলবে আমি আর কিছু জানি না? না বলবে স্যার, খুলেই এই বলবে। ওকে। তাহলে এখন তিনি যে কাজটা করতেছেন পুরো ঘটনা খুলে বলবেন স্যার আমি আম গাছের নিচে দাঁড়ানো ছিলাম, তারপর দেখি রুস্তম টুস্তম ওরা ওই বাহিনী দাও লাঠি নিয়ে আসছে, আইসা সাইরা ওদেরকে পিটাইছে, টিটাই সাইরা পরে সে তারা ওই বাড়ির ওইদিকে চলে গেছে। এটাই তো জবানবন্দি। ঠিক আছে, পরে জেরা করা হইলো, জেরা টারা শেষ উনি চলে গেল। তাহলে ইনি যে তার জবানবন্দিটা এখানে পেশ করলেন আদালতে, তিনি আদালতের কাছে কি করলেন, ঘটনার ব্যাখ্যা করলেন না লুকায় গেলেন? ব্যাখ্যা করলেন স্যার। ব্যাখ্যা করলেন। তাহলে এই আদালতে উনি ব্যাখ্যা করতে পারেন কি পারেন না, এটা কোথায় বলা আছে? এই 9 ধারায়। 9 ধারায় বলা আছে। প্রাসঙ্গিক মানে কি আমরা এটা বলতে পারি নাকি? এটা আমরা জি স্যার। বলতে পারি। প্রাসঙ্গিক মানে কি এটা আমি উপস্থাপন করতে পারি। করতে পারি স্যার। জি স্যার। ওকে। তার মানে এখানে জিনিসটা তিনি ব্যক্ত করছেন, কি কি ঘটনা ব্যক্ত করছেন? বিচার্য ঘটনা ব্যক্ত করছেন। তারপর রাইট স্যার। আসামিরা কে কি করছে প্রাসঙ্গিক ঘটনা তিনি এখানে ব্যক্ত করছেন। তাহলে এইগুলো যে ব্যক্ত করছেন এইগুলো ব্যক্ত করার জন্য কত দ্বারাই প্রাসঙ্গিক হবে? 9 9 ধারায়। দ্বারা। 9 জি দ্বারা। স্যার। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, তিনি যে জবানবন্দিটা দিলেন এই জবানবন্দিটা কি ধরনের সাক্ষ্য? উনি কি লেখা দিছেন না ভিডিও না, ফুটেজ মৌখিক। দিছেন, মুখে বলছেন, কোনটা? মৌখিক স্যার। মুখে বলছেন, তাহলে মৌখিক জবানবন্দি। তাহলে স্যার, এখন যদি আপনি মৌখিক জবানবন্দি হিসেবে ওইটাকে বলেন আদালতের সামনে, তাহলে মৌখিক জবানবন্দি কোয়ালিটিটা মানে এটা কি কাজটা তিনি যে কাজটা করলেন এই কাজের নাম কি? মৌখিক জবানবন্দি নাকি? মৌখিক জবানবন্দি স্যার। জি স্যার। তাহলে আমরা জানি যে আপনার সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য 3 প্রকার স্যার। 3 প্রকার। দালিলিক, মৌখিক আর মৌখিক, ফিজিক্যাল আর কি। ফিজিক্যাল বা ফিজিক্যাল। বস্তুগত যেটা আছে। ফরেনসিক। তাহলে জি স্যার। এখানে কিন্তু আমরা মৌখিক মৌখিক জবানবন্দি সত্য। পেয়ে গেলাম, তাই না? জি স্যার। তাহলে এখন এটা কি কাজ তিনি করলেন, ইনি জবানবন্দি দিয়েছেন কি ধরনের জবানবন্দি? মৌখিক জবানবন্দি। মৌখিক জবানবন্দি। তখন মৌখিক জবানবন্দি দ্বারা আসলো, এবং এটা জি। কি আদালতে সে দিতে পারে কি পারে না, প্রাসঙ্গিক কি না, তখন 9 দ্বারা ধারা আসবে। প্রাসঙ্গিক। তখন আসবে কোনটা? 9 ধারা প্রাসঙ্গিক স্যার। 9 দ্বারা প্রাসঙ্গিক। তাহলে বুঝছেন, তাহলে দুইটা বিষয় আমরা দুইভাবে বুঝাইলাম আপনাদেরকে, দালিলিকটাও বুঝাইলাম চার্জশিটের মাধ্যমে কিভাবে প্রাসঙ্গিক হয় 9 দ্বারায়, এবং মৌখিক জবানবন্দি এটা কিভাবে প্রাসঙ্গিক হয় 9 দ্বারায়। তার মানে বিচার্য ঘটনা যেটা বা বিচার্য ঘটনার সাথে যেটা লিঙ্ক আছে এই জিনিসটাকে আমাদের ব্যক্ত করার জন্য যে জিনিসগুলো আমরা আদালতে উপস্থাপন করতে পারি বা বলতে পারি এইগুলোই হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হয়। ভৈরব রেলওয়ে আপনি ক্লিয়ার হয়েছেন পুরোপুরি? ক্লিয়ার স্যার, বিষয়টা ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আমরা
নয় ধারার কাহিনীটা বুঝলাম। আসলে শুনেন, সাক্ষ্য আইন কিন্তু খুব মজার একটা আইন, খুব মজার আইন যদি আপনি একটু লজিক্যালি চিন্তা করেন এবং অল্প অল্প করে নেন এবং একটু কষ্ট করে। ভাই আমি তো এই কথাটা বলতে বলতে মনে করেন মাথার চুল পেকে যেতেছে যে আমি আপনার সঙ্গে সপ্তাহে 5 দিন কথা বলি। কতক্ষণ? ধরেন 55 মিনিট ক্লাস হয়, এর ভিতরে আমি একাই কথা বলি 40 মিনিট, লাস্টে গিয়ে মনে করেন 10 মিনিট বা 15 মিনিট আপনাদের চান্স দেই। এর ভিতর এমন স্টুডেন্ট এখানে 1 বছর আমার কাছে পড়েন কিন্তু কোনোদিনই কথা বলেন না। কিন্তু দেখেন, খালি একটু আলোচনা করেন, আপনি আমার কাছে প্রাইভেটও পড়তে হইব না, বিশ্বাস করেন কথাটা, আপনার পড়াও লাগবে না, আপনি আইনে অনেক ভালো করতে পারবেন এবং গ্যারান্টিতে লিখে রাখতে পারেন আপনি পরীক্ষার রেজাল্ট আপনার ভালো হবে। আপনার পরীক্ষায় রেজাল্ট ভালো হবেই হবে ইনশাল্লাহ, যদি আপনি শুধুমাত্র একজন পার্টনার আপনি খুঁজে পান ফিজিক্যাল সামনাসামনি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ করে কোনো লাভ নাই, ওইগুলা গ্রুপ চালাইবেন, হঠাৎ করে ফেসবুকে ঢুকে পড়বেন, বুঝছেন কি? এবার আসি আমরা 10 ধারা। 10 ধারা একদম সহজ। 9 ধারার উদাহরণ দিলে উদাহরণ আসলে আপনি বুঝবেন না। আমি যে ভিডিও ক্লাসে উদাহরণটা দিছি, 2টা উদাহরণ আপনারা দেখছেন, এর ভিতর আমরা অনেক সময় একটা জিনিস একজনের কাছে দিয়ে বলি না, এইটা নিয়ে আমার বাড়িতে দিয়ে দিও, তুমি তো আমাকে বাড়ির সামনে যাবে না, কেন দোস্ত তুই কোন দিকে যাস? আমি পুলিশ লাইনের দিকে যাবো। তাহলে যে নে নে আমার এই ডাল লাঠিটা নিয়ে যাও, ভাই ডিস্টোরে জমা দিয়ে দিস, আমি একটু বাসায় চলে গেলাম। এরকম হয় না যে আপনি পুলিশ লাইনের দিকে আসতেছেন, আরেকজন বাসাওয়ালা তার ডাল লাঠিগুলো ইস্যু করছিল যে তুই একটু ভাই আমরা জমা দিয়ে দিস, নাকি? এটা আমরা অনেক সময় করি না? করি কিন্তু। তো দিয়ে দিলাম, পরে দেখা গেছে সে আর ভুলবশত জমা দিল না, কারণ অন্য জিনিস এত গুরুত্ব দিছে না, জমা নিয়ে বেড়া কিনে থই দিছে। এই 6 মাস পরে ডি স্টোর থেকে নোটিশ পাঠাইছে আপনারা আপনি মাল জমা দিচ্ছেন না। পরে এক কথা, এই যে কিভাবে কিভাবে আমি তো মাল তো পাঠাইছিলাম, অমুক রেতে পাঠাইছিলাম, সে তো জমা দিল না, এই সেই কাহিনী। পরে এটা তদন্ত। এই তদন্তের সময় মনে করেন যে, যদিও বিভাগীয় মামলায় চলে না, বা আপনাদের বোঝার জন্য বলতেছি, তো তখন আপনাকে জিজ্ঞেস করতেছে যে কি ঘটনাটা করছিল। স্যার আমি তো ডিউটি করছি, ডিউটি করার পরে আমি আর আমার ব্যাটসম্যান জাহাঙ্গীর দুজন একসঙ্গে ডিউটি করছি, করার পর আমার বাসা তো স্যার ওই যেখানে ডিউটি করছিলাম ওইটার পাশেই। তো পুলিশ লাইন গেলে আবার আসলে স্যার আস্তে আস্তে যাওয়া আসা আবার 1 ঘন্টা, আবার 20 টাকা 20 টাকা 40 টাকা অটো ভাড়াও লাগবে, এই জন্য আমি ওর কাছে দিয়ে দিছিলাম। তাহলে এখন আপনি পুরো ঘটনাটা ব্যক্ত করতেছেন না বিচারকের সামনে, মনে করেন মামলাই করছে, কোর্টে তো আপনি পুরো ঘটনা খুইলা বলতেছেন। খুইলা বলার পরে এই যে আপনি পুরো ঘটনাটা বিচারকের সামনে ফুটাইয়ে তুলতেছেন, এইটা আপনি ব্যাখ্যা দিচ্ছেন, উপস্থাপন করতেছেন, এই যে বলতেছেন এই জিনিসটা আমরা করতে পারি কি পারি না, বলেন পারি। তাহলে সেটা প্রাসঙ্গিক হবে কয় ধারায়? 9 ধারায়। অতএব যে জিনিসটা আদালতে প্রাসঙ্গিক এটা আমরা করতে পারি, যে জিনিসটা আদালতে প্রাসঙ্গিক এটা আমরা বলতে পারি, যে জিনিসটা আদালতে প্রাসঙ্গিক এটা আমরা বিচারকের সামনে উপস্থাপন করতে পারি। তার মানে বিচার্য ঘটনার ব্যাখ্যা আপনি দিতে পারেন কি পারেন না, বলেন? পারি। প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা আপনি দিতে পারেন কি পারেন না? পারি। কত ধারায় এই ক্ষমতা দেওয়া আছে? এই ধারায় ক্ষমতা দেওয়া আছে 9 ধারায়। এখন যদি আপনার বিরুদ্ধে আইনজীবী বলে এই আপনি এই ধরনের কথা বলতে পারেন না, এই ধরনের ব্যাখ্যা আপনি দিতে পারেন না, তখন এই পাশের আইনজীবী বলবে কি? অবজেকশন ইউর অনার, এই আমার মক্কেল এটা বলার ক্ষমতা রাখেন, এটা প্রাসঙ্গিক বিষয়, এটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, কিংবা এটা নিজেই একটা বিচার্য বিষয়, এটার ব্যাখ্যা অবশ্যই তিনি দিতে পারেন, ঠিক না? আদালতে তার দ্বারা বলা লাগে না, কারণ দ্বারা তো বিচারকও জানে, আইনজীবীও জানে, ঠিক না? দ্বারা দ্বারা বলা লাগে না। যেই আইনজীবী সাক্ষ্য আইনে ভালো, ক্রিমিনাল লয়ার, আমি আবারও বলতেছি, যেই আইনজীবী ক্রিমিনাল লয়ার, যে এভিডেন্স অ্যাক্টে ভালো, সে কিন্তু আপনার তর্কে কিন্তু ভালো থাকবে। যে ব্যক্তি এভিডেন্স অ্যাক্ট কোনোভাবেই বুঝে না বা জানে না, সে জীবনে আইনজীবীগিরি করে ভাত খাইতে পারবে না, বুঝছেন? আইনজীবীগিতে ভাত খাবে না, কারণ ক্রিমিনাল মামলাগুলোই হচ্ছে আপনার মুখের তর্কের উপরে ডিপেন্ড করে, ক্রিমিনাল যে বিষয়গুলো আর কি, ঠিক না? যে ফৌজদারি যে অপরাধগুলো, এইগুলো ক্রিমিনাল লয়ার। আমার ভবিষ্যতে ক্রিমিনাল লয়ার হওয়ার স্বপ্ন আছে, জানি না স্বপ্ন পূরণ হবে কিনা। এরপরে হচ্ছে আমরা যাচ্ছি 10 ধারাতে। 10 ধারায় বলা আছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ। এখন ঘটনা হলো কথা এবং কাজ এই দুইটা জিনিসের পার্থক্য বুঝেন কেউ? কথা এবং কাজ দুইটা কি একই জিনিস কিনা, না দুইটা পার্থক্য আছে? কথা এবং কাজ, সাদ্দাম হোসেন বলেন কথা কি আর কাজ কি? কথা হচ্ছে স্যার, ষড়যন্ত্র করছে তারা একই উদ্দেশ্যে, মানে এটা হচ্ছে কথা। এবং কাজ হচ্ছে কাজ করার সময় একজন করছে স্যার, আরেকজন ওখানে প্রেজেন্ট ছিল, এরকম হচ্ছে, মানে পার্থক্য স্যার, মানে সবাই করে নাই, আর একজন করছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি এটা জানতে চাইছিলাম না, আমি জানতে চাইছিলাম কথা কি আর কাজ কি। আর কেউ বলবেন কথা কি আর কাজ কি? যদি কথা এবং কাজ দুটোকে আলাদা করতে না পারেন তাহলে তো বুঝবেন না। রাকিবুল?
স্যার কথাটা হলো ভাষা আর কাজটা হলো স্যার করে দেখানো, করে দেখানো। জি স্যার। সহজ হিসাব। ধন্যবাদ। যেমন ধরেন আমি আপনাকে বললাম এই কাজটা করেন আপনি, তার মানে আমি আপনাকে অর্ডার দিলাম কাজটা করার জন্য, ঠিক না? এটা হলো আমারটা হলো কথা, আর আপনি যখন বাস্তবায়ন করলেন সেটা হলো কাজ। তাহলে এখন এই ধারার ভিতরে সাদ্দাম হোসেন যেটা বলছিল সেটা, যে ষড়যন্ত্রকারীদের কথা এবং কাজ, এখন দুইটা, সাদ্দাম কিন্তু এটা ব্যাখ্যা আগে দিয়ে দিছে যে ষড়যন্ত্রকারীদের কথা। এখন ষড়যন্ত্র আপনার অনেকজনে মিলা করতে পারে কিন্তু, ঠিক না? একটা প্ল্যান অনেকজনে মিলা করতে পারে না? আপনার ষড়যন্ত্রের জন্য মিনিমাম কয়জন সদস্য হওয়া লাগে? 3 জন, 4 জন, না 5 জন? কে বলবেন? খুরশেদ ভাই বলেন, ষড়যন্ত্র করতে কয়জন লাগে? সর্বনিম্ন 2 জন স্যার, উপরে ধন্যবাদ, যতজন হইতে পারে। ধন্যবাদ। আমি সবগুলো ভুল অপশন বলছিলাম, খুরশেদ ভাই সঠিকটা বলছে যে ষড়যন্ত্র করতে আপনার কমপক্ষে 2 জন লাগে। তো ষড়যন্ত্র আপনার এমন যন্ত্র যেটা মনে করেন তেল মোবিল ছাড়া মানে বছরের পর বছর যুগের পর যুগ সুন্দরভাবে চলতেছে, তাই না? ষড়যন্ত্রের একটা সুন্দর সংজ্ঞা আছে, একটু শুনেন মনোযোগ দিয়া। একদম সারা জীবন মন থাকবে আপনার, একদম সহজ, একদম মনের মতো করে আপনি বুঝতে পারবেন। ষড়যন্ত্র হইছে কোনো বৈধ কাজ অবৈধভাবে করার পদ্ধতি। খেয়াল করেন, একটা কোনো বৈধ কাজ অবৈধভাবে করার যে প্ল্যান, এটা হইলো কি ষড়যন্ত্র। আরেকটা টিকা আছে, তাহলে কি কইছি আমি? কোনো বৈধ কাজ অবৈধভাবে করার প্ল্যান, এটা হইলো ষড়যন্ত্র। আর সরাসরি কোনো খারাপ কাজ করার প্ল্যানই ষড়যন্ত্র। এই দুইটা জিনিস মনে থাকলে হইব। তার মানে খারাপ কাজ করার প্ল্যান করাটাই ষড়যন্ত্র, আবার ভালো কাজও যদি আপনি খারাপভাবে করার চিন্তা করেন তাহলে সেটাও কি ষড়যন্ত্র। যেমন ভালো কাজ আবার খারাপভাবে করে কেমনে, একটা উদাহরণ হয়ে যাক, নাকি উদাহরণ দরকার আছে না বোঝার জন্য? উদাহরণটা শুনেন কি। মনে করেন টেন্ডার ড্রপ করা ভালো কাজ না খারাপ কাজ? নিশ্চিত ভালো কাজ। সরকারি টেন্ডার আমরা এখানে ড্রপ করব, এই তো ভালো কাজ। এটা তো কোনো অবৈধ কাজ না। অবৈধ কাজ না বৈধ কাজ বলেন? টেন্ডার ড্রপ করা বৈধ কাজ না? এখন আপনি অবৈধভাবে কিভাবে করবেন? যেদিন টেন্ডার ড্রপের তারিখ, এই দিন আপনি টেন্ডারের লুক খাড়া করায় রাখছেন অস্ত্রগুলি দিয়ে, যে যদি কেউ টেন্ডার ড্রপ করতে আসছে একদম সানডে মানডে ক্লোজ করে দিব। তাহলে আপনি যেমন কাজটা করলেন, সবার যে সানডে মানডে ক্লোজ করার যে ভয় দেখাইলেন, এই কাজটা কি বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু আপনি কিন্তু অবৈধভাবে গিয়ে বৈধ কাজটা করলেন। তার মানে এটা কি ষড়যন্ত্র হলো, সবাইকে দূরে রাখলেন আপনি, যে কাউকে আপনি আসতে দিলেন না। তাহলে এই কাজটা করার জন্য আপনি প্ল্যান করছেন আরেকজনের সাথে, কয়েকজনকে মিলা, ঠিক না? কোনো প্ল্যান করার পর যদি সেটা বাস্তবায়ন হয়ে যায়, খেয়াল করেন কথাটা, কোনো প্ল্যান করার পর সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আর ষড়যন্ত্র থাকে না। বুঝছেন কি কইছি? ওই কাজ সংগঠিত হওয়ার আগে যদি ধরা খায় তাইলে হইল ষড়যন্ত্রের শাস্তি। আর যদি অনুষ্ঠিত হয়ে যায় তাহলে এবার প্ররোচনার শাস্তি, যে প্ররোচনা দিছে সহায়তা করছে, এটা ষড়যন্ত্রের মাধ্যমে প্ররোচনা হয়, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন কমপ্লিটের দ্বারা। আর যখন প্ররোচনা দিবে তখন প্ররোচনার দ্বারা। পেনাল কোডের ধারাগুলো মনে আছে যারা 1-2 বার পরীক্ষা দিচ্ছেন, যে আপনি যদি খুনের জন্য প্ররোচনা দেন 114 বা 109-তে আপনি আসতে পারেন, উপস্থিত থাকে আর অনুপস্থিত না থেকে, উপস্থিত না থেকে। যদি আপনি ষড়যন্ত্র করলেন কিন্তু অনুষ্ঠিত করতে পারলো না, তাহলে কিন্তু এবার আপনি 115-তে চলে আসেন, তাই না? অনুষ্ঠিত হইলে 109 বা 114 পাশে যুক্ত হইতো। যেহেতু অনুষ্ঠিত হয়নি কিন্তু আপনি তারে প্ররোচনা দিচ্ছেন, তার মানে এবার ষড়যন্ত্রের বিষয়, তখন কিন্তু 115-তে চলে আসে। আর মনে করেন যে সবাই মিলে প্ল্যান করছেন কিন্তু কেউই কাজ করতে আগাইছে না, জাস্ট খালি প্ল্যান, এই প্ল্যানের ভিতর ধরা খাইয়া গেলে অপরাধমূলক ষড়যন্ত্র। যেহেতু আপনারা সবাই ষড়যন্ত্রকারী কিন্তু কাজটা করার জন্য কারো দায়িত্ব দিচ্ছেন না, জাস্ট খালি প্ল্যান করছেন যে কালকে আমরা এমনি 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 করে একজনকে দুনিয়া থেকে সরাই দিব, এই মুহূর্তে ধরা খেয়ে গেছেন। তাহলে ষড়যন্ত্রের জন্য দ্বারা আছে না 120B বা খ আর কি, যেটা আমরা বলি প্যানাল কোডে, তখন শুধুমাত্র ষড়যন্ত্রের দ্বারা। এখন যে অবস্থায় আপনি ষড়যন্ত্রের জন্য শুধু অভিযুক্ত হবেন, আমি আবারও বলতেছি, যখন আপনি ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত হবেন, একটা কাজের জন্য ষড়যন্ত্র করছেন, প্ল্যান করছেন, কে কে এটার পিছনে জড়িত, এইসব যখন বের হয়ে আসবে তখন যে বিষয়গুলো আসবে সেইগুলো একজনের বিরুদ্ধে যদি প্রাসঙ্গিক হয়, ওই ষড়যন্ত্রের জন্য যতজন জড়িত সবার জন্যই সেটা প্রাসঙ্গিক, সবার জন্য সেটা অটোমেটিক প্রাসঙ্গিক। আমরা যদি আলোচিত এর কথা বলি যে আপনার
এই শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের জন্য যে আপনার বোমা পাচ্ছিল গোপালগঞ্জে মনে হয় না, এই যে আপনার অনেক এতে অনেক আগে একটা এরকম আমরা দেখছি না, একটা কি পিচ্চি হান্নান না কি নাম জানি ছিল, এই ঘটনায় জড়িত ছিল। তো ওই ঘটনায় দেখেন যে আপনার তদন্ত করতে করতে আপনার সিআইডি প্লাস হচ্ছে অন্য সংস্থা তারা তদন্ত করতে করতে এই জিনিসটাকে কিন্তু আপনার যারা যারা জড়িত লাস্টে কিন্তু এটা রাজনৈতিক নেতাদের নামও কিন্তু জড়ায় গিয়ে কিন্তু চার্জশিট হয়েছে না? কি জন্য হয়েছে? এইটার পিছনে যারা যারা কথা বলছিল, প্ল্যান করছিল, কিন্তু কাজ করছে তো নিচের দিকে আইসা নাকি? উপর দিকে হয়েছে কথা, নিচের দিকে আইসা করছে কি কাজ। কথা বা কাজ যেটাই হোক, ষড়যন্ত্র এই গ্রুপের ভিতরে যারা থাকবে, একজনের বিরুদ্ধে যদি যেটা প্রমাণ হয়, বাকিদের বিরুদ্ধে সিঙ্গেল সিঙ্গেল প্রমাণ করার কোনো বিষয় দরকার আছে? দরকার নাই। শুধুমাত্র তারা একই ষড়যন্ত্রকারীর অংশ, এটা প্রমাণ করলেই বাকি সবকিছুই প্রমাণ হয়ে যাবে। আমি ধরে নেই পিচ্চি হান্নানের সাথে আরো 5-6 জন জড়িত ছিল, একদম কমান্ডিং অফিসার, কমান্ডিং হিসেবে আরো উপর লেভেলের রাজনৈতিক নেতা ছিল, মনে করেন এরকম নাম ছিল। তাহলে এখন যখন যে বোমাটা পাচ্ছিল সে যদি ধরা খায়, সে যদি স্বীকারোক্তি দেয়, এবং ওই ষড়যন্ত্রের লগে যাদের নামগুলো পাওয়া গেছে, এখন এই যে এখানে শাস্তিটা হবে, যে জড়িত ছিল তার যদি শাস্তি হয়, বাকি সবার শাস্তি হবে না? নাকি তার একাই যে ভাই আমরা তো না খালি কথা কইছি, ভাই কথাই তো কইছি, আর তো কিছু করি নাই, সে গেছে বোমা পুঁততে, তার ব্যাপার, আমরা তো খালি একটু পরামর্শ আলোচনা করছি কেমনে পুঁতা যায় কেমনে মারা যায়, এইটা করছি, আমরা তো আর বেশি কিছু জানি না। আইনের সাধারণ নীতিমালা কি? যে অপরাধ করবে, যে ঘটনা ঘটাইবে তাকে শাস্তি দিতে হবে, তাই না? যে অপরাধ করে না তাকে শাস্তি দেওয়া যায় না। আইনের বিধান তো এটাই নাকি? নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া যায় যায় কিনা? যায় না। তাহলে একজন তো বলতেই পারে ভাই বোমা তো আমি পাতি নাই, আমরা হয়তো পাতার কথা বলছিলাম কিন্তু বোমা তো আর আমি পাতি নাই, আপনি আমারে কেন শাস্তি দিবেন? আইনে তো বলা আছে অপরাধ করলেই আপনি শাস্তি দিতে পারবেন, এছাড়া তো শাস্তি দিতে পারবেন না। একমাত্র ব্যতিক্রম দ্বারা সাক্ষ্য নেই 10 দ্বারা, একমাত্র ব্যতিক্রম দ্বারা 10, যেখানে আপনি সরাসরি কোনো অপরাধ না করে আপনি শাস্তির আওতায় আসবেন। কেন জানেন? ওই যে কথার কারণে, কেউ যায় পাপে কেউ যায় তাপে। ওই যে প্ল্যানিং এ আপনি ছিলেন, ওই লাস্ট পর্যন্ত যে প্ল্যান বাস্তবায়ন করতে ধরা খাইছে, সে ধরা খাইছে মানে আপনিও ধরা খাইছেন। বোঝা গেছে? সে ধরা খাইছে মানে আপনি ধরা খাইছেন। সে কাজ করতে গিয়ে ধরা খাইছে, আপনিও মনে করেন কাজে ধরা খাইছেন। সে একজনকে অর্ডার দিছে ষড়যন্ত্র করতেছে, ধরা খাইছে, আপনিও ধরা খাইছেন। মনে করেন এ বলছে বি এর বোমা পোতার জন্য, বি বলছে সি এর, সি বলছে ডি এর, ডি বলছে ই এর, ই বলছে এফ এর, এফ বলছে জি রে। বড় ক্রাইমগুলোতে এভাবেই হয় নাকি? একদম মনে করেন যে হাইকমান্ড, ওইখান থেকে মনে করেন বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, তারপর নেতা, তারপর পাতি নেতা, তারপর লোক মনে করেন যে রাস্তার বস্তির টুকাই মুকাই এগুলার ধরে নিয়ে আয়। এভাবেই তো হয় ক্রাইমটা, এভাবে হয় না? তো এখন মনে করেন এই বস্তির টুকাই যদি ধরা খাইলো বোমা সহ পুঁততে গিয়া, অরে ধরে গেল আপনার জির কাছে, জির থেকে গেল এফ এর কাছে, এফ এর থেকে ইর কাছে, ইর থেকে ডির কাছে, ডির থেকে সির কাছে, সির থেকে বি, বি থেকে ঘুরি পায়ে লাইছি আমরা এ। তাহলে এখন এ বলবে আমি তো ঘটনাস্থলে ছিলামই না। আরে ভাই ছিলেন, আপনি লন্ডন থাকেন গা, সমস্যা কি? বা ইংল্যান্ড থাকেন গা, সমস্যা কি? আপনি আপনি যে এটার অর্ডার দিছেন, এটাই প্রমাণ করে যে আপনি এটার ষড়যন্ত্রের কি মূল হোতা। বাকি যারা আছে তারাও আপনার ষড়যন্ত্রকারীর দলের অংশ। তাহলে এই এ বি সি ডি ই এফ জি এইচ, এই মাঝখান থেকে যে কেউ একজন, শুরু হোক শেষ হোক, মাঝখান থেকে যে কেউ হোক, একজন ধরা খাইলেই হবে নাকি? জনপ্রতি সবার ধরা না খাইলেও চলবে। তখন যদি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখা যায় যে তারা মিটিং করছিল, 10 জন মিল্লা ছবি আছে, আর কিছু বোঝার বাকি থাকে 10 জন মিল্লা কি কি মিটিং করছে। যেহেতু একজন ধরাই খেয়ে গেছে, তার মানে একজনের কথা বা কাজ বাকিদের জন্যও কি হবে বলেন? বাকিদের জন্য কি হবে? প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? বাকিদের জন্য সেটা প্রাসঙ্গিক হবে। মনে রাখবেন সাক্ষ্য আইনের প্রত্যেকটা বিষয়েরই পাল্টা যুক্তি আছে, কিন্তু এখানে পাল্টা যুক্তি এটা আদালতের ব্যাপার। আদালতে আপনি যুক্তি খণ্ডনের সুযোগ থাকবে সব সময়। তার মানে অভিন্ন অভিপ্রায়, তার মানে যখন আপনার উদ্দেশ্যটা থাকবে অভিন্ন, মানে একই রকম একই উদ্দেশ্যে আপনারা
সবাই মিলে কাজ করতেছেন, তখন একজনের কথা বা কাজ অন্যদের জন্য সেটা অপ্রাসঙ্গিক নাকি? এই যে কেউ কেউ মাথা লড়াইছে, কিন্তু আমি দেখছি অপ্রাসঙ্গিক না। ঠিক আছে, সুজন শেখের মাথা লড়াইছে, কইছে অপ্রাসঙ্গিক। এটা হইলো প্রাসঙ্গিক। বুঝা গেছে? কি প্রাসঙ্গিক? পে স্কেল যদি কার্যকর হয়, খালি আপনার লেগে কার্যকর হইব, আমার লেগে না? সবার জন্য পাইবেন না? সবাই তো পাবেন। তাহলে এই যে এরকম যে একজন ধরা খাইছে মানে কি সবাই ধরা খাইছে, একজনের কথা বা কাজ অন্যদের জন্য সেটা প্রাসঙ্গিক হবে। নাম্বার 11, একদম সিম্পল ভাবে যারা বুঝতে চান তারা বুঝে রাখেন অ্যালিবাই মানে আসামির অজুহাত। আমি কিন্তু এটা সাধারণ উদ্দেশ্যে বলতেছি, বিস্তারিত আলোচনা পরে করতেছি, সাধারণটাকে বুঝাই দেই যাদের একটু ব্রেন স্লো আমার মতো। সাধারণ উদ্দেশ্য হলো এখানে এলিবাই সম্পর্কে বলা হয়েছে। কি এলিবাই? তো এলিবাই মানে হচ্ছে আসামির অজুহাত। কমন যে ফ্যাক্ট এইটা হলো, আমরা জানি যে একটা ঘটনা ঘটবে, ঘটনার সময় সে ঘটনাস্থলেই ছিল না, সে ছিল অন্য কোথাও, এইরকম দাবি করে যে বক্তব্য দেওয়া হয় বা যে দাবি জানানো হয় সেটাকে বলা হয় আসামির অজুহাত, যেটা সাক্ষ্য আইনের 11 ধারায় প্রাসঙ্গিক। পুরো সাক্ষ্য আইন পড়ে নেবেন 11 ধারা ভালো করে, এরকম কোনো কিছু সরাসরি আপনি পাবেনই না, কিন্তু মুখস্থ আমরা জানি যে অজুহাত মানে 11 আর ঘটনার সময় অন্য কোথাও থাকা মানে 11। পুরোটা পড়েন তো সাক্ষ্য আইনের যে 11 ধারায় কোথাও লেখা আছে কিনা ঘটনার সময় অন্য জায়গায় থাকা প্রাসঙ্গিক? কোন জায়গায় পাইছেন আপনি? পাইছেন না, কিন্তু এটা সত্য 11 ধারাই হবে। কিন্তু সেটা কিভাবে হয় একবার কি চিন্তা করছেন? আমি যদি বই আমার সামনে আছে, আমি যদি পড়ে শোনাই, দেখেন তো এই উদাহরণের বিষয়টা এখানে আছে কিনা। যে সমস্ত বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয়, নিম্নলিখিতভাবে সেগুলো প্রাসঙ্গিক হয়। যেগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। 2, যেগুলো স্বয়ং বা অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্ব ন থেকে অধিকতরভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। আর আপনি কি বুঝলেন? কিছুই বুঝছেন না। কিছু বুঝছেন? কিছুই বুঝছেন না, কিন্তু বাংলাতেই গেছি, কিন্তু কিছুই বুঝছেন না। আমি জানি আমি নিজেও কিছু বুঝছি না, বুঝছেন? আমি যা রিডিং পড়ছি আমি নিজেও কিছু বুঝছি না। তো এরকমই সাক্ষ্য আইনটা এরকম যে দেখবেন যে খুব সহজ সহজ বাংলাতে লেখা, কিন্তু বুঝি না, কিন্তু উদাহরণ দিলে আবার বুঝতে পারি এটা কোন ধারার উদাহরণ। আমার তো মনে হয় যে কজন ক্লাসে আছেন, আমি যদি 1 থেকে 11 ধারা পর্যন্ত যে কোনো উদাহরণ দেই বানায়া, আপনি 100% ধরার কথা কোন ধারার উদাহরণটা এখানে দিলাম। পারবেন না উদাহরণ দিলে? কিন্তু ওই ধারাতে কি বলছে সাক্ষ্য আইনের ভাষায় আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি ধরতে পারবেন। ধরে আপনি কিন্তু উত্তরও কোট করতে পারবেন, কত ধারার উত্তর। ভাই এইটুকুই হলে যথেষ্ট সাক্ষ্য আইনে, এত এক্সপার্ট হওয়া লাগবে না। এইটুকুই যথেষ্ট যে আপনি ধরতে পারছেন যে কোন ধারার প্রশ্ন, কোন ধারায় উত্তর, জাস্ট এইটুকুই। তো এখানে এক জায়গায় ঘটনা আরেক জায়গায় আমি ছিলাম দাবি করা, এই বিষয়টা বুঝছেন না কিভাবে প্রাসঙ্গিক? এই যে দেখেন প্রথম ফর্মুলাটা দেখেন, যে বিষয়গুলো কোনো কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। অসঙ্গতি মানে কি? যেটা মিলে না। অসঙ্গতি মানে কি? অসঙ্গতি শব্দের অর্থ তো বুঝেন, মানে যে জিনিসটা মিলতেছে না। তাহলে আমি ঘটনাস্থলে ছিলাম না, তারা দাবি করতেছে আসামি বাদী পক্ষ যে আমি ঘটনা ঘটাইছি, আমি বলতেছি আমি ছিলাম না, তাহলে কি ঘটনার সাথে এটা অসঙ্গতিপূর্ণ না আমার থাকাটা? বলেন অসঙ্গতিপূর্ণ কিনা না সঙ্গতিপূর্ণ? অসঙ্গতিপূর্ণ। এইটাই হলো প্রথম সূত্র অনুযায়ী। এখন মনে করেন এই 15-20 জন 10-12 জন সাক্ষী দেখছে যে গুলি করছে, গুলি করছে কতটুক কাছ থেকে, যে বলতেছে যে আপনার কম হলো 20 হাত দূর থেকে গুলি করছে, এটা 10 জন সাক্ষী জবানবন্দি দিছে। এখন ফরেনসিক রিপোর্টে আসলো যে বুলেটটা পাওয়া গেছে বুকের ভিতরে, এটা 7.62 mm পিস্তলের বা রিভলভারের গুলি। এটা এত এত ইঞ্চি গভীরে ঢুকছে, যেটা কেবল বুকের ভিতর ঠেকায়া গুলি করলে এই পর্যন্ত যাওয়া সম্ভব, মানে একদম ক্লোজ শট। এখন ফরেনসিক রিপোর্ট আদালত গ্রহণ করবে না আপনার জবানবন্দি গ্রহণ করবে বলেন তো? ফরেনসিক রিপোর্ট নিঃসন্দেহে। তাহলে এই যে 10 জন লোক সাক্ষী দিতেছে তারা দেখছে 20 মাইল দূর 20 হাত দূর থেকে গুলি করছে, তাহলে এটা কিন্তু খুব সম্ভব ছিল, 10 জন লোক বলতেছে। কিন্তু যখনই এইটার সাথে আমি ফরেনসিক রিপোর্ট যোগ করলাম, তখন এই 10 জনের সম্ভাবনাময় বক্তব্য অসম্ভব হয়ে গেল না? অসম্ভব হয়ে গেল কিনা? এইটাই কিন্তু অসম্ভব হয়ে গেল। এই উদাহরণ আবার কিন্তু আপনি এই 91-92 দ্বারাও কিন্তু নিয়ে আসতে পারবেন। কিভাবে জানেন?
ওইখানে দেখেন কিন্তু একটা যুক্তি আছে, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। সূত্রটা কি বললাম? দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। মাথা চুলকাইলে হইব না, বুঝতে হইব একজন টেনশনে কপাল টপাল হাতায় কি অবস্থা। আরে ভাই এনজয় এনজয় ইউর সেলফ, আরে আনন্দ করে গান শিখেন, টেনশন নিয়ে শিখতে হবে, র্যাঙ্ক না লাগুক সমস্যা কি, শিখেন সমস্যা কি, র্যাঙ্ক কি সবার লাগবো? সবার তো লাগবো না, চেষ্টা করবো, আল্লাহ যারটা পছন্দ হয় তারে দিব, তাই না? তাই এখন মনে করেন এই যে আপনার এই যে 26 বছর বয়সে এমপি হয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট হতে লাগে 25 বছর বয়স মিনিমাম। 26 বছর বয়সে এমপি হওয়া সাইডেখানি কথা বলেন। হাসনাত আবদুল্লাহর বয়স কত হইব? 28, 27, 28 এরকম। এরা তো কল্পনা করা যায় কখন কার ভাগ্যে কি ঘটে, বলা যায়? বলা যায় না কিন্তু, ঠিক না? কখনো ইস্টার্ন প্লাজা থেকে আপনি আবার রানা প্লাজা ঢুকে যেতে পারেন, এটাও কিন্তু মনে রাখতে হইব যে আপনি ইস্টার্ন প্লাজা কিছুক্ষণ পরে রানা প্লাজার নিচেও থাকতে পারেন, ঠিক না? আমাদের জীবনটাই এরকম, আপনার মনে রাখতে হইব। যাত্রাবাড়ি থানায় যারা ছিল তারা কি জানতো যে এরকম আজকে হবে? যাত্রাবাড়ি থানায় জানতো না। এনায়েতপুরের জানতো সবাই? জানতো না। অতএব মনে করেন যে পদোন্নতির পরপরে আপনি ওই 5ই আগস্টের আগে যাত্রাবাড়ি থানায় পোস্টিং গেছেন, খুশিতে র্যাঙ্ক লাগায় তাড়াতাড়ি গেছেন। এখন বলেন ওই র্যাঙ্ক আপনার কি কাজে লাগলো? অতএব যে নিয়ে আসি, আল্লাহ যাতে সম্মানের সাথে সেফলি যে আমাকে সুস্থ রাখে এবং সম্মানের সাথে যেন পদোন্নতি দান করে। যে পদোন্নতি আমার জন্য ক্ষতিকর, যে পদোন্নতি আমার জন্য অসম্মানিত, এই পদবি দরকার নাই। টানা মানে দেখেন 11 দ্বারা বুঝাই দেই। তাহলে প্রথম সূত্রটা আমরা দেখি, দেখেন এখানে বলতেছে যেগুলো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, মানে যে জিনিসটা আপনি দেখতেছেন হওয়ার কথা আসলে না, তা না, যে জিনিসটা হওয়ার কথা না আসলে হয়ে গেছে, মানে অসঙ্গতিপূর্ণ সঙ্গতিপূর্ণ হয়ে গেছে। সঙ্গতিপূর্ণ একটা বিষয় অসঙ্গতি হয়ে গেছে, এমন একটা বিষয়। যদি আমরা সিনেমা নাটকে দেখি যে বড় লোকের পোলা দর্শন করেও খুন করেও কিন্তু পার পাওয়া যায়, সিনেমায় দেখছি না আমরা এরকম যে বিচারের সময় ওই বড় লোকের পোলার পক্ষে দেখবেন ডকুমেন্ট সব হাজির, এই যে দেখেন আমার মক্কেল ঘটনার সময় ইংল্যান্ডে ছিল, এই যে তার টিকিট, এই যে হোটেলে ছিল, এই যে প্লেনের টিকিট। এটা বাংলা সিনেমার একটা কমন দৃশ্য কিনা? বিশেষ করে মিশা সওদাগর আর যারা যারা থাকে এই ভূমিকায়, ওরা মনে করেন দর্শন করার পরেও মার্ডার করার পরেও বাঁচা যায় কিভাবে? এই সাক্ষ্য আইনের 11 ধারার মোতাবেক তাদেরকে বোঝানো হয় আদালতে, এই যে আমার মক্কেল ঘটনার সময় ঘটনাস্থলেই ছিলেন না, তিনি মার্ডার করবেন কিভাবে আর দর্শনই করবেন কিভাবে? সে তো ইংল্যান্ডে ছিল, সে তো আমেরিকায় ছিল, এই যে টিকিট এই ইন্ডিয়া ছিল, এরকম আমরা দেখছি না সিনেমায়? দেখছি কিনা? তাহলে এটা হলো সাক্ষ্য আইনের প্রথম বিষয়টা। আর গুলি করার যে বিষয়টা আমি দ্বিতীয় উদাহরণটা বললাম, এইটা ছিল আমাদের দ্বিতীয় যুক্তি, যে একটা সম্ভব জিনিসকে অসম্ভব করে তুলে, আবার অসম্ভবকেও মাঝে মাঝে সম্ভব করে তুলে। ওই উদাহরণটাই আপনি যদি ঘুরাইয়া দেন তাহলে কি অসম্ভবকে সম্ভব, অসম্ভবকে কি সম্ভব। সবাই বলতেছে কাছের থেকে গুলি করছে, ফরেনসিক রিপোর্ট বলতেছে যে না দূর থেকে গুলি করছে। তাহলে এরকম হয় হয় না যে সম্ভবকে অসম্ভব হয়, আবার অসম্ভবকেও সম্ভব করে তোলে, অসঙ্গতিপূর্ণ হয়, যেটা বিচার্য বিষয়ের সাথে মিলে না, স্বাভাবিকভাবে মিলার কথা না কিন্তু এটা মিলে যাচ্ছে, এটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আরো সহজ করে বুঝাই, সাক্ষ্য আইন অনুযায়ী সব সময় যেটা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিলে এটাই তো আমরা গ্রহণ করি নাকি? এটা গ্রহণ করি না? এটাই তো গ্রহণ করি। 11 দ্বারাই বলতেছে স্বাভাবিকভাবে মিলে না, স্বাভাবিকভাবে মিলে না। আপনার কাছে মনে হইতেছে এটা কোনোভাবেই এই ঘটনার সাথে জড়িত না, এই বিষয়ে সাক্ষ্য চলে না, কিন্তু না, 11 দ্বারাই বলতেছে স্টপ, অসঙ্গতিপূর্ণ হইলেও বিশেষ কিছু কারণে এটা প্রাসঙ্গিক হবে। কিভাবে? ঘটনার সময় আসামি ঘটনাস্থলে ছিল, বাদী পক্ষের দাবি, আসামি পক্ষের দাবি ছিলই না, তাহলে এটা তো অসঙ্গতিপূর্ণ, এটা তো বলা যায় না। হ্যাঁ আপনি বলতে পারেন আপনার কাছে কোনো প্রমাণ আছে, হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে, যখন এই প্রমাণগুলো দেখাচ্ছে তখন সেটা কি অসঙ্গতিপূর্ণ বিষয়টা প্রাসঙ্গিক হচ্ছে না, না থাকার বিষয়টা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। এই জিনিসটাই বলছে আমাদের 11 ধারাতে।
এই যে দুই দুই ধরনের উদাহরণ দিলাম, এই দুই ধরনের উদাহরণ আসলে বুঝবেন 11 দ্বারা। এখন প্রথম সূত্রতে পড়ে না দ্বিতীয় সূত্রতে পড়ে আপনার জানার দরকার নাই, যদি মনে হয় কঠিন আপনি সূত্র বাক করতেই যান না, মনে রাখেন 11 দ্বারাই মিলছে, শেষ। অসঙ্গতিপূর্ণ কিন্তু প্রাসঙ্গিক হয়েছে 11 দ্বারা। এটা সঙ্গতিপূর্ণ হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে বিশেষ কারণে, এই লক্ষণের কারণে 11 দ্বারা। এটা অসম্ভব কিন্তু সম্ভব হয়ে গেছে 11 দ্বারা। এটা অসম্ভব কিন্তু সম্ভব হয়ে গেছে, সম্ভব অসম্ভব হয়ে গেছে, এটা 11 দ্বারা। জাস্ট এইটুকুই মনে রাখলেই চলবে, এটা হলো সাক্ষানের 11 দ্বারা। আর মৌলিক যেটা আমরা সবাই মুখস্থ করে ফেলছি অলরেডি, এলিবাই, আসামির অজুহাত, সাক্ষ্য আইনের 11 দ্বারা। ক্লিয়ার? এই হইলো আমাদের সাক্ষ্য আইনের 11 ধারার আলোচনা। 9, 10, 11 খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার 6, 7, 8, 9, 10, 11। আমি আবারও বলতেছি 6, 7, 8, 9, 10, 11 এই যে 6টা ধারা, এই 6টা ধারায় আপনাদের বারবার রিভিশন দিতে হবে, বারবার বুঝতে হবে। কারণ এই 6টা ধারা যদি আপনি ভালো করে বুঝেন, সাক্ষ্য আইন আপনি আর কোথাও আটকেবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনি কোথাও আটকেবেন না যদি এই 6টা ধারা আপনি ভালো করে বুঝেন এবং বুঝাইতে পারেন। দরকার হলে আমি আরো একদিন এটার পিছনে সময় ব্যয় করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই 6টা ধারাতে আপনাকে একদম হাফেজদের মতো করে আপনার কিন্তু ব্যাখ্যা দিতে হবে, মুখে একদম খই ফুটাইতে হবে, তাহলে আপনার জন্য একদম সহজ। এটা হচ্ছে স্যার 10 দ্বারা হয়েছে ষড়যন্ত্র, মানে যে ষড়যন্ত্র করলো, যে যেমন আপনি উদাহরণ দিয়েছেন স্যার, যে একজনকে বোমা মারার জন্য বলছে, যে বোমা মারছে, যে বোমা করছে, এটা নিয়ে যারা ষড়যন্ত্র করছে, যে বোমা রাখছে তাকে ধরলে সিনিয়র যে এক এক করে একেবারে যে আদেশ দিয়েছে তারা কখন ষড়যন্ত্র করছে, তাকেও এই ধারার আওতায় সে অপরাধী বলে সাব্যস্ত হইবে। এবং এই সংক্রান্তেই স্যার যখন 11 দ্বারায়, যেমন যারে সিনিয়র যাকে নেতাকে যে আমরা সাব্যস্ত করলাম, সে 11 দ্বারায় এই আসামি যখন তার অজুহাত মানে দাখিল করবে, এলিবাই বলছে আমি এই সময় উপস্থিত ছিলাম না, এই ঘটনা সম্পর্কে আমি জানি না, সে যদি কোনো যুক্তি সংগঠন মানে যুক্তি উপস্থাপন করতে পারে, সেটাও তো স্যার 11 দ্বারায় গ্রহণযোগ্য হবে স্যার, এলিবাই হিসেবে স্যার। এটা সঠিক কিনা স্যার? ঠিক আছে, এলিভেশন হবে যদি তাকে সরাসরি ঘটনায় অভিযুক্ত করা হয়, তখন যদি সে বলে। ষড়যন্ত্র করতে জি গেলে ঘটনাস্থলে থাকাটা ইম্পর্টেন্ট না। জি ষড়যন্ত্র দূরে বসে থেকেও করা যায়, আপনার ইংল্যান্ডে বসে, আমেরিকা বসে, না, সুইজারল্যান্ডে বসে ষড়যন্ত্র করতে পারবেন, সমস্যা নাই। ষড়যন্ত্র করতে পারবে স্যার, সে কিন্তু এই সময় এলিবাই মানে 11 ধারা অনুযায়ী সে অজুহাতটা উপস্থাপন করতে পারবে কিনা আদালতে স্যার? না, এটা তার জন্য প্রযোজ্য না, ষড়যন্ত্রকারীর জন্য প্রযোজ্য না। এটা একমাত্র যে অপরাধ করার ক্ষেত্রে ধরা পড়বে বা যার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার জন্য অভিযোগ আনা জি হবে, স্যার, ওই থ্যাংক ব্যক্তির ইউ জন্য স্যার। কেবল 11 দ্বারা প্রযোজ্য হবে। যে সে নিজে ঘটনাস্থলে থাইকা ঘটাইছে, এই ধরনের অভিযোগ থেকে বাঁচার জন্য 11 দ্বারা আশ্রয় নিতে পারবে। 11 দ্বারা আস্থা দিতে পারবে স্যার, সঠিক স্যার। জি ষড়যন্ত্রকারীর জন্য থ্যাংক ইউ কোনো সুযোগ নাই এটা। 9, 35 আর 74 যেটা স্যার দালিল সাক্ষ্য হিসেবে যেটা স্যার ওই যে প্রাসঙ্গিক হয়, তো ওইটাতে স্যার আপনি বলছিলেন যে মৌখিক সাক্ষ্যর যেটা বিষয়টা, ওটা কি স্যার 9 আর 59 যে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ, এটা কি 9 আর 59 সাথেও কি যায় নাকি স্যার? 59, 9, 59 9, 59। 10 ধারার সাথে 6 ধারার কথার একটু মিল পাচ্ছি স্যার। বলেন কি মিল পাইছেন, বলেন। যেমন এখানে বলছে যে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ প্রাসঙ্গিক। আবার এখানে 6 ধারায় বলছে যে যে সমস্ত ঘটনা একই কাজের অংশ সেগুলো প্রাসঙ্গিক। ওইখানে আছে ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে, ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে যখন এটা আপনার একই সাথে হতে পারে, আবার ভিন্ন ভিন্ন স্থানেও সেটা হতে পারে। যেমন একটা ঘটনার সবাই কিন্তু সবকিছু করে না, টুকরা টুকরা অংশ থাকতে পারে, সবটা মিলে গিয়ে একটা কাজ হয়। যখন এই অ্যাঙ্গেলে ব্যক্ত করবেন তখন আপনার হচ্ছে 6 দ্বারা। আর যখন আপনি সবাই জড়িত এই ধরনের অ্যাঙ্গেল থেকে ব্যক্ত করবেন, তখন আবার সেটা চলে আসবে 10 দ্বারা। টুকরা অংশ একসাথে প্রাসঙ্গিক, তখন আপনার এটা হইলো 6 দ্বারা। 6 দ্বারাতে আপনার বুঝতে পারছেন, যখন টুকরা টুকরা অংশ সবটা মিলে একটা ঘটনা করছে, ওই অ্যাঙ্গেল থেকে ব্যক্ত করবেন, তখন সেটা হলো 6 দ্বারা প্রাসঙ্গিক, আপনি ওই অ্যাঙ্গেল থেকে দেখাতে পারবেন। আর যখন আপনি দেখাবেন যে হ্যাঁ আমরা সবাই জড়িত, সবাই প্ল্যান করে কাজটা করছি, তখন একজনের জন্য সবাই পানিশমেন্টের আওতায় আসবে। 10 দ্বারায় যে যখন স্যার দুইজন মিলে ষড়যন্ত্র ফলে দলে একজনকে হত্যা করলো, তখন তো স্যার এটা 10 দ্বারা থাকবে না, তখন কি এটা স্যার 6 দ্বারা চলে যাবে কিনা? না, যেহেতু কাজটার সঙ্গে হয়ে গেছে। 6 এর বিষয়টা ভিন্ন, 6 এর বিষয়টা টোটালি আলাদা।
ছয় বিষয় হলো একটা বড় ঘটনা, এই বড় ঘটনা তো আপনার একটা কেউ একটু একটু অবদান রাখছে, একসাথে সেটা আপনার হচ্ছে যে প্রাসঙ্গিক হবে, কিন্তু একই সাথে বিচার্য না, কিন্তু সেটা প্রাসঙ্গিক। যখন স্যার ষড়যন্ত্রের ফলে কাজটা সংগঠিত হয়ে যাবে তখন কি স্যার 10ই থাকবে নাকি ঘটনাটা? আরে ভাই 10 ধারাটা হইছে একজন দ্বারা খাইছে, তার কথা বা কাজের লেগে অন্যরাও পানিশমেন্টের আওতায় আসবে, সহজ কথা। ওই জায়গাতেই স্যার একটু কনফিউশন স্যার, মনে একটা ষড়যন্ত্র স্যার দুইজন তিনজন মিলে করছে স্যার, তো এই ষড়যন্ত্র চলাকালীন যেগুলা কাজ স্যার সেগুলাই মূলত হচ্ছে স্যার 10 ধারার ভিতরে। আর যখন স্যার ওই কাজগুলা মিলে একটা অপরাধ সংগঠিত করে ফেললো স্যার, ধরেন একজনে খুন করার আগে ছুরি কিনলো, দড়ি কিনলো, এইসব জিনিস স্যার ষড়যন্ত্রের অংশ 10 ধারা মোতাবেক। যখন এটা একটা স্যার মানে খুন করেই ফেলে, একজনের মৃত্যু ঘটায় ফেলে, তখন স্যার এটা কি 6 ধারায় চলে যাবে যে পরিণামের ভিতরে স্যার? সাক্ষ্য আইনের একটা দ্বারা সবগুলো, একটা ঘটনা সাক্ষ্য আইনের সব দ্বারা থেকে ব্যক্ত করা যায়, বুঝছেন বিষয়টা? স্যার স্যার একেবারে আপনি 55টা দ্বারা থেকে ব্যক্ত করতে পারবেন একটা ঘটনা, বুঝছেন? জি এই জন্য স্যার। একটা একটা ঘটনার আপনার একটু দৃষ্টি ঘুরাবেন এই দ্বারা, একটু দৃষ্টি হালকা একটু ঘুরাবেন এই দ্বারা। আমরা যেরকম রংধনু বা অনেক সময় কোনো কাঁচের টুকরা যদি একটু এদিক সেদিক করি, তাহলে কিন্তু অনেক ধরনের কালার পরিবর্তন হয়। সাক্ষ্য আইনের ধারাগুলো এরকম। একটা উদাহরণই, সেম উদাহরণ, জাস্ট এই অ্যাঙ্গেল থেকে দেখবেন 6 দ্বারা, একটু ঘুরাবেন এই অ্যাঙ্গেল থেকে দেখবেন 7 দ্বারা, একটু এভাবে ঘুরাবেন 8 দ্বারা, আরেকটু এভাবে ঘুরাবেন দেখবেন 9 দ্বারা, আরেকটু এভাবে ঘুরাবেন 10 দ্বারা, এভাবে ঘুরাবেন দেখবেন 11 দ্বারা। একই উদাহরণ, উদাহরণে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন করতে হবে না, জাস্ট কোন অ্যাঙ্গেল থেকে আপনার কাছে জানতে চাইছে আপনি ঠিক ওই অ্যাঙ্গেল থেকে ব্যক্ত করবেন উত্তর। জি স্যার, বুঝতে পারছি স্যার। সেম ঘটনায় আপনি দেখেন যে কোনো একটা উদাহরণ আপনি মনে মনে নেন, আপনি এটা স্যার বিভিন্ন জায়গায় ব্যক্ত করতে পারবেন। জি স্যার, ওই রকম। যে 6 ধারা আর 10 ধারার যেটা বলছিল, আমার মনে হয় 6 ধারাটা হচ্ছে যে একটা ঘটনা ঘটবে, ওইটাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা ঘটবে, মানে এটার জন্য আলাদা আলাদা, মানে উনি যে একটা রংপুরে যে ঘটনা ঘটলো ওইটার কেন্দ্রিক রাজশাহীতে ঘটলো, রাজশাহীর জন্য রাজশাহীর লোকেরা শাস্তি পাবে এবং রংপুরেরটা রংপুর কেন্দ্রিক শাস্তি পাবে। এই ঘটনার জন্য তারা এই ব্যক্তি শাস্তি পাবে না, এই ঘটনার জন্য এরা শাস্তি পাবে না। 6 ধারা। রংপুরের কাজের জন্য সে রাজশাহীটা পাবে না এবং রাজশাহীর কাজের জন্য রংপুর পাবে না। এই 6 নম্বরটা বোঝাচ্ছে এটা। আর 10 হ্যাঁ, নম্বরটা আমার মনে হচ্ছে যে এটা কয়েকজন মিলে ষড়যন্ত্র করছে কিন্তু ধরা খেয়েছে একজন। এই একজন ধরা খেলেও সবার ক্ষেত্রে এই বিষয়টা প্রাসঙ্গিক। বিষয়টা হচ্ছে এরকম একদম সঠিক, একদম সঠিক। যে 10টা এরকম আর ওই 6টা আলাদা। যেমন আমাদের বাংলাদেশে একবার সারা বাংলাদেশ মিলে একবার বোমা হামলা হয়েছিল, ঘটনাটা প্রায় এরকমই 6-এর মধ্যে। হুম। এটাই স্যার, এটাই জিনিসটা। 9 ধারার ক্ষেত্রে স্যার এই বিষয়টা একটু যেমন আবশ্যক করণীয় বলতে যে মানে প্রাসঙ্গিক বিষয়ের বিষয়, যেমন এই বিষয়গুলো যদি থাকে তাহলে এটা প্রাসঙ্গিক হবে, যেমন যদি কর্মরত থাকে তাহলে হবে। সেই ঘটনার সাথে যদি প্রমাণ থাকে যে হ্যাঁ এই সাক্ষ্য দিল যে সুফিয়ান নামে একজন লোক এখানে এই কাজটা করতেছে, যে দেখছে সে যে আমি সচক্ষে দেখছি অমুকে হাইটা যেতেছিল, সেই কাজটা অমুকের পকেটে থেকে টাকা নিছে বা তারা খুব মারছে, এরকম বিষয় নাকি স্যার? হ্যাঁ, এটা যিনি ব্যাখ্যা দিলেন তিনি তার কাজটা কি করলেন, উনি কি কাজটা করলেন, উনি যে হ্যাঁ, হ্যাঁ, জবানবন্দি দিলেন উনি কি করলেন ব্যাখ্যা দিলেন, তাই না? হ্যাঁ, যে উনি ব্যাখ্যা দিল যে উনি মানে এরকম বস্তুগত বা সাক্ষ্যগত বা মৌখিক বা যে কোনো একটা দলিল উপস্থাপন করছে, এটার সাথে এরকম কিছুটা সম্পৃক্ত হয় স্যার। সঠিক, উনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যা দেওয়াটাই প্রাসঙ্গিক 9 ধারা। জি স্যার। আর 10 ধারা হইলো যে ষড়যন্ত্রকারী, এটা এটা বুঝছি স্যার, কিন্তু 11 ধারাটা হইলো এটা কি স্যার ইয়ের সাথে যায় কিছুটা, ওই যে এই 337 আমরা যেটা পড়ছি রাজসাক্ষীর ক্ষেত্রে? না না, ওইটা ভিন্ন জিনিস, ওইটা আর এখানে আনা যাবে না। না না স্যার, আরে ওটা হইলো ভাই মনে করেন একটা ঘটনা আপনি ঘটছে, এই ঘটনার সময় আপনি ঘটনাস্থলেই ছিলেন না, আপনি এটা দাবি করতেছেন যে আমি তো জি স্যার, জি ঘটনাস্থলে স্যার। ছিলাম না, আমি চাকরিতে ছিলাম, আমি ছুটিতে আসি নাই, আমি ইউনিটে হাজির ছিলাম। এই যে আপনি ইউনিটে হাজির ছিলেন, এই যে একটা যুক্তি খণ্ডন করতেছেন, এইটাই হলো সাক্ষ্যয়নের 11 ধারা, যে আপনি ঘটনাস্থলে ছিলেন না, আপনি চাকরিতে ছিলেন, অন ডিউটিতে ছিলেন, এই যে একটা দাবি করা, এইটাই হলো অজুহাত। জি স্যার, যেমন এরকম হইতে পারে যে ওই রাজসাক্ষী একজন হইলো, সেই ঘটনা সম্পর্কে এই ঘটনা সম্পর্কে জানেন না, যে ঘটনা বিশেষ এটা হবে না, রাজসাক্ষীর বিষয়টা ভিন্ন। রাজসাক্ষী অবশ্যই ঘটনা সম্পর্কে জানবেন, তিনি ঘটনা ঘটাইছেন, তিনি ঘটনার একেবারে সহযোগী। রাজসাক্ষী সবকিছু জানবেন, সবকিছু দেখবেন। রাজসাক্ষী অবশ্যই অবশ্যই অবশ্যই
সবকিছু জানবেন, শুনবেন, বুঝবেন। নাহলে তিনি রাষ্ট্রকে কি জন্য হবেন, কি জন্য তার মর্যাদা, তিনি সবকিছু ঘটনা খুলে বলবেন, এই শর্তে তিনি মাপ পেয়ে থাকেন।